হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে নতুন একটা ভিডিওতে দেখা। আজকে আমরা দুইটা কেস নিয়ে আলোচনা করব। আজকে গতানুগতিক কোনো একাডেমিক ভিডিও এটা হবে না। আজকে এই ভিডিওর যে টপিকটা সেটা হবে টোটালি একটা প্র্যাকটিক্যাল রোগী ওরিয়েন্টেড বা প্র্যাকটিক্যাল পেশেন্ট ওরিয়েন্টেড একটা ভিডিও। তো আজকে আমাদের এই যে দুইটা কেস আছে, দুইটা কেসের যে দুইজন পেশেন্ট আছেন, একজনের বয়স হচ্ছে 18 বছর, তিনি পুরুষ মানুষ, এবং আরেকজন আছে হচ্ছে 6 বছরের একটা ছেলে। 18 বছরের যিনি আছেন তাকে দিয়ে আমরা শুরু করি। 18 বছরের যিনি আছেন তিনি যখন আমাদের কাছে আসলেন তখন তার সমস্যা যেটা ছিল, প্রধান কমপ্লেইন সেটা ছিল হচ্ছে তার প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছে, তার প্রস্রাব হচ্ছে না। তার প্রস্রাব অ্যাবাউট 2 দিন যাবত হচ্ছে না। তিনি বিভিন্ন জায়গা থেকে ঘুরে তারপরে এসেছেন। এরপরে যখন আমরা আরেকটু ডিপে গেলাম, ডিপে যাওয়ার পরে আমরা জানতে পারলাম যে এই যে তার প্রস্রাব হচ্ছে না, এই প্রস্রাব না হওয়ার আগে তার আরো কিছু সমস্যা ছিল। প্রথমত তার প্রস্রাব লাল রঙের হচ্ছিল, যেটাকে সে লাল বলতে চাচ্ছে না, সেটাকে ব্রাউন কালার বলতে চাচ্ছে, এবং এভাবে বোঝাচ্ছে যে অনেকক্ষণ পানি না খেলে বা রোদ্রে বেশিক্ষণ থাকলে আমাদের প্রস্রাব যেমন গাঢ় হয় ঠিক তেমন। এটাকে সে গুরুত্ব সহকারে দেখেনি। যেহেতু সে গুরুত্ব সহকারে দেখেনি, এভাবেই চলছিল। তারপরে হঠাৎ করে তার কাছে মনে হয়েছে যে তার প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে। এটাকেও সে গুরুত্ব সহকারে দেখেনি, কারণ সে মনে করেছে যে আমি পানি কম খাচ্ছি, এবং সে পানি কম খেত। পরবর্তীতে যখন সমস্যা দেখা গেল যে তার প্রস্রাব বন্ধ, প্রথম দিন যখন বন্ধ হয়ে গিয়েছে এটাকেও সে সিরিয়াসলি নেয়নি। সেকেন্ড দিন যখন বন্ধ হয়েছে তখন গিয়ে তার একটু চিন্তার কারণ হয়েছে। তারপর তিনি ডাক্তার দেখানোর জন্য এসেছেন। এর আগে আমরা যখন আরেকটু কমপ্লেন নিয়ে ঘাটাঘাটি করছিলাম, তখন তার থেকে আমরা জানতে পারলাম যে তার প্রায় বছর খানেকের মতন সারা শরীরে চুলকানি ছিল, এবং যে চুলকানিটা ছিল এই চুলকানিটা সন্ধ্যার পরে বাড়তো। সো এই চুলকানির জন্য তিনি কি করেছেন, অবশ্যই চুলকানি যেহেতু হয়েছে তিনি তো ওষুধ খেয়ে সেটাকে ভালো করার চেষ্টা করেছেন, কিন্তু সেটা কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন ছিল না, বা কোনো রেজিস্টার্ড এমবিবিএস, ন্যূনতম এমবিবিএস ডাক্তার কর্তৃক সেই ওষুধগুলো দেওয়া ছিল না। তিনি প্রথমে গিয়েছিলেন ওষুধের দোকানে, তারপরে সেখান থেকে কিছু ওষুধ কিনে খেয়েছিলেন। আনফর্চুনেটলি তিনি সেগুলোর নাম বলতে পারছেন না। আমরা কিছু জিনিস ধরে নেই কি কি খেতে পারে, কারণ আমাদের কাছে যে রোগীরা আসে তারা নর্মালি যে জিনিসগুলো খেয়ে আসে ওষুধের দোকান থেকে, আমরা সেগুলাই ধরে নিলাম। এরপরে যখন ওষুধের দোকানে ওষুধ খেয়ে তার ভালো হচ্ছিল না এই চুলকানিটা, তখন তিনি কি করছিলেন, তখন তিনি ওষুধের দোকান চেঞ্জ করছিলেন। একটা দোকানের ওষুধ খেয়ে তার ভালো হচ্ছে না, সে আরেকটা দোকানে যাচ্ছিল, সেখান থেকে নতুন নতুন ওষুধ নিজের উপর ট্রায়াল করছিল, কিন্তু তাতেও তার চুলকানিটা যাচ্ছিল না। একটা পর্যায়ে দেখা গেল তার এই চুলকানিটা না গিয়ে আস্তে আস্তে বাড়তে থাকলো। আস্তে আস্তে বাড়তে থাকার কারণে তার পুরা শরীরে কালো কালো কালচে দাগ শুরু হয়ে গেল, এবং দেখা গেল কিছু কিছু জায়গা থেকে ডিসচার্জও বেরোচ্ছে, হয়তো স্কিন ইনফেকশনও শুরু হয়ে গিয়েছে তার। এই অবস্থাতে তিনি তখন ওষুধের দোকান এটার উপরে ভরসা ত্যাগ করলেন, তিনি গেলেন হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার জন্য। ফাইন, তিনি হোমিওপ্যাথিক ওষুধ খেলেন কয়েক মাস আরো, কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পরও তার এটা ভালো হলো না। এর পরবর্তীতে তিনি যেটা করলেন, যেহেতু ওষুধের দোকান ট্রাই করা শেষ, হোমিওপ্যাথি ট্রাই করা শেষ, তিনি গেলেন হচ্ছে কবিরাজের কাছে। কবিরাজের কাছে গিয়ে কিছু গাছগাছড়ার ওষুধ খেলেন সেই চুলকানি এবং স্কিনে যে আরো অ্যাগ্রাভেটেড সমস্যাগুলো তৈরি হচ্ছিল সেটার জন্য। এই কাজ করে করে তিনি বছর খানেক শেষ করেছেন, কোনো ইমপ্রুভমেন্ট যখন হয়নি তখন তার ধারণা যে এটা আর কোনোদিন হয়তো ভালো হবে না, এভাবেই সে ডেস্টিন্ড। ওকে, সমস্যা নেই। তারপরে 1 বছর পরে গিয়ে মেইন সমস্যাটা শুরু হয়। তখন প্রথমে মনে হলো যে তার প্রস্রাবের কালার ব্রাউন রঙের হয়ে যাচ্ছে, তারপরে তো প্রস্রাবের অ্যামাউন্ট কমে গেল, তারপরে তো আমাদের প্রস্রাব হয় বন্ধ হয়ে গেল। আমাদের কাছে যখন আসলেন, আমরা ইনিশিয়াল ইনভেস্টিগেশনস এর পরে আমরা দেখি তার ক্রিয়েটিনিনের পরিমাণটা অ্যাবাউট 6 থেকে 7, যেখানে আমরা রাফলি যদি বলি তাইলে নর্মাল হচ্ছে 1-এর নিচে মিলিগ্রাম পার ডিএল, এই ইউনিটে যদি আমরা বলি, তার মানে হচ্ছে তার ক্রিয়েটিনিনটা নর্মাল থেকে রক্তে 6 থেকে 7 গুণ পরিমাণ বেড়ে গিয়েছে। মানে ইটস অ্যাবসলিউটলি তার কিডনিটা মোটামুটি ড্যামেজ হয়ে গিয়েছে। এবং তাহলে আমরা যদি বলি তার কিডনি ড্যামেজ কেন হলো, তার যে সমস্যাটা হয়েছিল 1 বছর আগে, এই সমস্যাটা ছিল তার হচ্ছে স্ক্যাবিস। স্ক্যাবিস বর্তমানে ফেসবুকে প্রচুর লেখালেখি হচ্ছে, এবং স্ক্যাবিস বর্তমানে সবার কাছে একটা সুপরিচিত টার্ম, এবং সবাই এটা নিয়ে প্রচুর লেখালেখি করছে যে কি স্ক্যাবিস আমাদের একটা মহামারী আকার ধারণ করেছে। কিন্তু আসলে স্ক্যাবিসটা এখন মহামারী না, স্ক্যাবিসটা অনেক আগে থেকেই মহামারী ছিল, কিন্তু এটা প্রকাশ্যে আসছে এখন। এবং স্ক্যাবিসের জন্য অনেক রকম চিকিৎসাও ফেসবুকে লেখালেখি চলছে। কিন্তু সমস্যা হচ্ছে স্ক্যাবিস সম্পর্কিত ওয়ার্ডটার নামটা চুলকানিটা সবাই জানলেও স্ক্যাবিসের জন্য যে ওষুধ খেতে হবে বা স্ক্যাবিসের জন্য যে ডাক্তার দেখানো উচিত, তারা এই জিনিসটাকে স্কিপ করে তারা এই যে এই পেশেন্টের মতন এত কিছু করে আসে। তো যারা মোটামুটি প্যাথোলজি পড়েছে বা ফোর্থ ইয়ার থেকেই যারা অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস বা ডার্মাটোলজি এই জিনিসগুলো পড়ে থাকে, মেডিকেল স্টুডেন্টদের কথা বলছি, তারা কিন্তু এই স্ক্যাবিস সম্পর্কিত আইডিয়া তাদের আছে। এবং আমি যখন হিস্ট্রি সাজাচ্ছিলাম
ততক্ষণে কিন্তু তাদের মাথায় এটা চলে আসার কথা যে ঘটনাটা কি ঘটেছে। আমি সেটাই বলছি যে যেহেতু তার স্ক্যাবিস হয়েছে এবং প্রায় বছর খানেকের মতন ঘটনা, এবং তার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনও হয়ে গিয়েছে, তাহলে আমরা স্ক্যাবিসের কিন্তু শেষের দিকে কমপ্লিকেশনসের মধ্যে একটা কথা পড়েছিলাম, সেটা হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। এখন কথা হচ্ছে যে কেন স্ক্যাবিস থেকে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিডনির সমস্যা কেন হবে? সমস্যাটা স্ক্যাবিস থেকে হয় না। স্ক্যাবিস যদি ট্রিটমেন্ট না করা হয় বা স্ক্যাবিস যদি ম্যাল ট্রিটমেন্ট করা হয়, তাহলে পেশেন্টের বডিতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন তৈরি হয়ে যায়। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হইলে যে ইনফেকশনটা হয়, এটা প্রধানত মেইনলি হয় কোন অর্গানিজম দিয়ে? আমাদের গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস দিয়ে। যেহেতু গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস দিয়ে স্কিন ইনফেকশন হচ্ছে, তখন এটা ট্রিটমেন্ট না করা গেলে একটা পর্যায়ে গিয়ে তারা কি করে? তারা কিডনিতে অ্যাটাক করে। মাঝখানে অনেক বড় প্যাথোফিজিমিন কমপ্লেক্স মেডিয়েটেড এম প্রোটিন, এই সব কিছু বাদ দিয়ে গেলাম। সো যেটা হয় সেটা হচ্ছে এই ব্যাকটেরিয়া জিনিসটা সরাসরি আমাদের কিডনির যে ছাকনি আছে অর্থাৎ গ্লোমেরুলাস, সেখানে গিয়ে অ্যাটাক করে, এবং সেখানে গিয়ে যখন অ্যাটাক করে তখন এই ছাকনিটা কি করে? ক্ষতি করে ফেলে, ছাকনিটাকে ইনজিওর করে ফেলে। ইনজিওর করার ফলে মাইক্রোস্কোপে সেটাকে দেখতে আমাদের ক্রিসেন্ট টাইপের মতন দেখা যায় বা ক্রিসেন্ট ফর্মেশনে দেখা যায়। এটাকে আমরা বলে থাকি অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস বা এজিএন, বা আরেকটাকে বা আমরা অন্য নামেও ডেকে থাকি, সেটা হচ্ছে ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। ওকে, এখন কথা হচ্ছে যেহেতু তার অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস ডেভেলপ করে গিয়েছে, তার পরবর্তীতে গিয়ে ক্রিয়েটিনিন তো এত বেশি বাড়ার কথা ছিল না, 6 থেকে 7 হওয়ার কথা ছিল না, কারণ তার ডিউরেশনটা কিন্তু খুবই কম। কারণ 1 বছর আগে তার চুলকানি শুরু হয়েছে, এবং এই যে ইনফেকশনটা গিয়ে কিডনিতে অ্যাটাক করলো, এটা কিন্তু সে প্রথম 1 বছর থেকে হয়নি, যখন ট্রিটমেন্ট করছে না আস্তে আস্তে গিয়েছে। কিন্তু যখন তার একবার অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়ে গিয়েছে, তারপরে গিয়ে র্যাপিডলি তার কিডনিটা ড্যামেজ হওয়া শুরু হয়ে গিয়েছে। তাহলে এই যে র্যাপিডলি কিডনিটা ড্যামেজ হয়েছে, এটাকে আমরা কিন্তু বলতে পারি কি আরপিজিএন। আরপিজিএন অর্থ কি? র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। যে সমস্যাগুলোতে বা যে সমস্যাগুলোর কারণে আমাদের কিডনি খুব দ্রুত 1 থেকে 2 মাস বা 2 থেকে 3 মাসের মধ্যে খুব দ্রুত কিডনি ড্যামেজ হয়ে যায়, সেটাকে আমরা মোটামুটি বলতে পারি আরপিজিএন বা র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এখন এই যে এই কেসটা আলোচনা করার কারণ কি বা উদ্দেশ্য কি? এই কেসটা আলোচনা করার কারণ হচ্ছে 18 বছরের একটা টকবকে যুবক, তার ক্রিয়েটিনিনের যে অবস্থা, এটা হয়তো সামনে তার ডায়ালিসিস লাগতে পারে বা সামনে আরো সমস্যা হতে পারে, এবং ডায়ালিসিস যদি একবার শুরু করা হয় এবং এটা যদি রিভার্সিবল হয়ে যায়, তাহলে কিন্তু দেখা যাবে তার সারা জীবনে এভাবেই চলতে হবে। এটা তো আসলে ডেস্টিনি হলো না, তাই না? আমরা ছোট ছোট সমস্যা থেকে যে অনেক বড় সমস্যা হয়ে যায়, সেটা কিন্তু আমরা কখনোই ভাবি না। আমরা জিও পলিটিক্স নিয়ে এত সময় দিচ্ছি, এত প্রেডিকশন, এত কিছু করছি, কিন্তু আমাদের নিজের হেলথ বেনিফিট বা হেলথ কনসিয়াসনেস কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে এখনো নাই। এখনো চুলকানি সম্পর্কে আমরা জানি এটা একটা মহামারী হচ্ছে, কিন্তু এটার যখন আমার ট্রিটমেন্ট নিতে হবে, তখন আমরা এক বাক্যে ডাক্তারের কাছে যাব না। ডাক্তারের কাছে কখন যাব? যখন আমার কিডনি অলরেডি শেষ। এর চুলকানি থেকে সবার যে কিডনির এরকম সমস্যা হবে আমি সেটা বলছি না, কিন্তু যার হয় বা যার যায় তারই কিন্তু এটা বোঝার কথা। এরপরে দ্বিতীয় কেসে আসি। দ্বিতীয় কেসটা আমাদের 6 বছরের বাচ্চা, এবং এই যে 6 বছরের বাচ্চাটা আছে, এই 6 বছরের বাচ্চাটারও 2 মাসের মধ্যে তার কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, এবং পরবর্তী প্ল্যান তার আইদার ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্টেশন। 6 বছরের ছোট বাচ্চা যে আসলে হাঁটাচলা করবে, দৌড়াদৌড়ি করবে, খেলার বয়স এখন, তার এই সমস্যাটা হয়ে গেল, তার কিডনি ড্যামেজ হয়ে গেল। তো আজকে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য 6 বছরের বাচ্চার যে কেসটা আছে, যার 2 মাসের মধ্যে কিডনি নষ্ট হয়ে গেল, এই কেসটা আজকের এই ভিডিওতে বলছি না। আগামী ভিডিওতে এই 6 বছরের বাচ্চার কেস নিয়ে আলোচনা করব, সমস্যাটা কোথায় হয়েছিল, ঘটনাটা কোথায় ঘটেছিল। সো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যেহেতু ইউটিউবে আমার অডিয়েন্স মেডিকেল এবং নন মেডিকেল সবাই আছে, এই সচেতনতা যেন সবার মধ্যে ছড়িয়ে যায় যে আমাদের যদি কোনো সমস্যা হয়, এইসব ওষুধের দোকান বা কবিরাজি বা হোমিওপ্যাথি এইসব জিনিসের পিছনে না দৌড়িয়ে এটার আসল সমাধান এবং একজন এমবিবিএস ডাক্তারের কাছে যাওয়ার জন্য, দাঁতের সমস্যা হলে একজন বিডিএস ডাক্তারের কাছে দেখানো উচিত। তাহলে আমাদের অনেক বড় বড় ক্ষতি থেকে কিন্তু আমরা আল্লাহর রহমতে রেহাই পেয়ে যাব। তো আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছে দিবেন, বা ভিডিও থেকে আপনি যা শিখলেন এটা মানুষের কাছে উপস্থাপন করুন এবং মানুষের মধ্যে সচেতনতাটা বৃদ্ধি করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন ওপেন আছে, এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার টেলিগ্রাম চ্যানেল যেটা আছে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা জয়েন হয়ে নেবেন আরও ইনফরমেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম।